বর্ষাকালের এক মেঘাচ্ছন্ন সকাল। অন্ধকার হয়ে গেছে চারিদিক। শাহেদ ভাবলো আজকে কাজে যাবে না। অনামিকার জ্বর কমছে না দেখে শাহেদ ভীষণ চিন্তা হচ্ছে। সকালবেলা খিদে অসুস্থতায় অনামিকা আরও কাহিল হয়ে গেল। রাতে জ্বরে বেহুশ ছিল বলে কিছু খাওয়াতে পারেনি শাহেদ। তাই সকালে তো অনামিকাকে জিজ্ঞাসা করলো, কি খাইব অনামিকা? আমারে দোকান থেকে কিছু আইনে দিই। অনামিকা মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। বুকের ভিতর এক পাহাড় সমান অভিমান। শাহেদ যদিও সেই অভিমানের খোঁজ পেল না, তবে উঠে গেল বাইরে। রেজিনা থমথমে মুখে রান্নার আয়োজন করছে। শাহেদ বের হতেই জেদ দেখিয়ে রান্নাঘরে হাঁড়ি পাতিল অযথা ঠুস ঠাস শব্দ করে রাখতে লাগলো। মায়ের এই অযথা রাগ শাহেদের ভালো লাগলো না। তাই মাকে আর কিছু না বলে বের হয়ে গেল বাড়ি থেকে। দোকান থেকে কনডেন্স মিল্কের কৌটো করে এক কৌটো দুধ চা 8টা পরোটা নিয়ে বাড়ি এলো। তারপর রুমে গিয়ে অনামিকাকে জোর করে তুলে এনে বারান্দায় বসিয়ে দিল। অনামিকার ভীষণ শীত লাগছে দেখে রেজিনার একটা শাল এনে গায়ে দিয়ে দিল। তারপর কাপে চা দিয়ে অনামিকাকে পরোটা চুবিয়ে চুবিয়ে খাওয়াতে লাগলো। এই একটু যত্ন, একটু ভালোবাসায় অনামিকার মনে জমে থাকা সব অভিমান গলে জল হয়ে গেল। চোখ বন্ধ করে অনামিকা মনে মনে বলল, আপনার এইটুকু ভালোবাসা যত্নের জন্য আমি আপনার মায়ের সব অবহেলা সহ্য করতে রাজি আছি। রেজিনা রান্নাঘর থেকে ছেলের এসব দেখছেন আর ফুঁসছেন। ছি ছি ছি, কত নির্লজ্জ ছেলে হলে মায়ের সামনে বউয়ের এরকম গোলাম করে। রেজিনা ভেবে পেল না, বিয়ে হতে না হতে ছেলের লাজ লজ্জা সব উদাও হয়ে গেছে। শেষে কিনা বাইরের গোলামি করছে সে। তার ছেলেটা যে এরকম ভেড়া হয়ে যাবে তা তো তার ভাবনাতেই ছিল না। অনামিকা খাইয়ে দিয়ে শাহেদ একটা ভেড়া ভেজা ন্যাকড়া এনে অনামিকার হাতের তালু পায়ের তালু মুছে দিল। পাঞ্চ ক্লিপ দিয়ে চুলগুলো বেঁধে দিল। তারপর ওষুধ এনে দিল। কিছুক্ষণ পর অনামিকার শরীর একটু শক্তি পেল। আস্তে আস্তে জ্বর ছেড়ে দিল। রেজিনা নীরবে ভাবতে লাগলো ছেলের এই অধপতনের কথা। শেষে কিনা বউয়ের পাও মুছে দেয়। নিশ্চয় তাবিজ করে ছেলেকে বশ করেছে এই মেয়ে। রেজিনা ধৈর্য ধরতে পারলেন না। কখন হাসনুজ্জামানকে জানাবেন এই ভেবে অধৈর্য হয়ে গেলেন। শরীর একটুও ভালো লাগতে লাগলো অনামিকা। শাহেদ বলল, আপনি আপনার কাজে যান, আমি এখন ঠিক আছি। শাহেদ সময় দেখে বলল, আজ তো দেরি হয়েছে, থাকুক, আজ যাবো না আর। রেজিনা ভীষণ রাগ হলো ছেলের কথা শুনে। কই, এই বয়সে শাহেদের বাপ তো কোনোদিন এরকম করে তার সাথে কথা বলেনি। এখনও কি বলে না? তো শারীরিক প্রয়োজন ছাড়া, কাছে আসা ছাড়া কখনো কি একবারও জিজ্ঞাসা করছে ভালো আছে কিনা? কক্ষণে না। আর এখন তো এসব করার বয়স মানসিকতা কোনোটাই নেই। অথচ এই মেয়েটার কি ভাগ্য। রেজিনার ভীষণ হিংসে হলো। শাহেদ মায়ের কাছে পরোটা নিয়ে দিয়ে এলো। রাগ করে রেজিনা ছুঁড়ে ফেলে দিল উঠোনে। হতভম্ব হয়ে তাকিয়ে রইল শাহেদ। রেজিনা নির্বিকার কাজ করতে লাগলো। অনামিকা বুঝতে পারলো এই রাগ কেন, তবু কিছু বলল না। শাহেদ কথা না বাড়িয়ে অনামিকাকে নিয়ে রুমে চলে গেল। বিছানায় শুয়ে অনামিকার মনে হলো যেদিন বাড়ি থেকে এসেছে বাবার ভীষণ জ্বর ছিল, দেখে এসেছে। বাবার জ্বর কি সেরেছে? দুপুরে শাহেদের বাবা বাড়ি এলেন। রেজিনা মুখ থমথম দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? রেজিনা জবাব দিল না। বিরক্ত নিয়ে শাহেদকে ডাকলেন খেতে যেতে। শাহেদ অনামিকাকে নিয়ে খেতে এলো। অনামিকা খেয়াল করলো রেজিনা কিন্তু অনামিকাকে খেতে আসতে বলেনি। অনামিকা এসে পটিতে বসার পর রেজিনা প্লেট আর একটা এনেছে। যেন রেজিনা জানতই না ঘরে চতুর্থ একজন মানুষ ছিল বা আছে। লজ্জা লাগলো অনামিকার। অনামিকার কান্না এলো, কাঁদল না সে। ভুলের মাসুল যে দিতে হবে তা তো জানাই ছিল। হাসুনের যেন গমগমে করে বলল, তোর ভিসা আইছে, এখন টাকা জোগাড় কর। কেমনে করবি তুই জানোস। অনামিকা চমকে উঠল। শাহেদ বিদেশ চলে যাবে তাকে রেখে? এই বাড়িতে তাকে রেখে যাবে? কই, শাহেদ তো কিছু বলেনি। এই বাড়িতে অনামিকা একা একা রেখে যাওয়া আর জিন্দা কবর দেওয়া একই কথা। রেজিনা আর হাসনুজ্জামান তাকে থাকতেই দিবে না কিছুতেই। তখন শাহেদ খেতে খেতে বলল, আমি বিদেশ যাবো না আব্বা, বিদেশ আমার ভাল লাগে না। ওই দেশে মেলা গরম আর মরুভূমি, আপনি বুঝেন আব্বা। দেশে যেমন আছে আলহামদুলিল্লাহ এখনই থাকে, আর চাকরি লাগার চেষ্টা করছি। হাসনুজ্জামান ছেলের দিকে তাকিয়ে বলল, দেশে এই 2 টাকা চাকরি আমার দরকার নেই, আমার টাহা লাগবো। এই টাহা চাকরি কইরা ভাত খাওয়ান এত সোজা নয়। এখন তো আমার ঘরে বইসে বউ লইয়া খাইতেছস, এর লগে বুঝোস না। লাথি দিয়ে বউ সহ যদি বাড়ি থেকে বাহির করে দিতাম তাহলে বুঝতেন আপনি 10,000 টাকার কামে 3 বেলা ভাত পেটে ঢুকাইতো না। এতদিন একলা করতেন, আর এখন তো 2 জন মিলা আমার অন্ন ধ্বংস করতেছেন। গায়ে লাগে না? আমার তো গায়ে লাগে। অনামিকার 2 চোখ টইটুম্বুর হয়ে গেল জলে। এরকম কথা অনামিকা কোনোদিন শুনেনি। তাদের সংসারে তো তারা 9 জন মানুষ ছিল। সিরাজেদার একা 9 জন মানুষের প্রতিদিন 3 বেলা খাবার জোগাড় করতেন। কই, কখনো তো তিনি বলেননি যে সবাই মিলে তার অন্ন ধ্বংস করছে। তিনি একজন মানুষ তো, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, অসুখ, পড়াশোনা সব কিছু করতেন সবার জন্য। কখনো তো কাউকে অভিযোগ করেনি তিনি। অথচ এখানে অনামিকা আসছে 2 দিন, এখনই খাওয়ার খোঁটা শুরু করে দিয়েছে।
শাহেদ অনামিকার চোখ মুছে দিয়ে বলল, খাবার শেষ করো। এত অল্পতেই যদি ভেঙে পড়ো, তবে সামনে আগাবো কিভাবে দুজনে? আমারে যখন বিশ্বাস করছো তুমি, তবে মনে রেখো তোমার বিশ্বাস ভুল মানুষের উপর ছিল না। বাবা দিকে তাকিয়ে বলল, আব্বা, 10,000 টাকা বেতন চাকরি কইরা আমি আর আমার বউ দুজনে শান্তিতে সংসার করতে পারতুম। কিন্তু তা যদি করি, তবে তোমরা সেটা মেনে নিবে না। চিন্তা করিও না, আজ 10,000 টাকা বেতন পাই তো কি হয়েছে, একদিন আরো বেশি পামু। রেজিনা বিরক্ত গলায় বলল, দুনিয়ার থেকে লাজ লজ্জা সব উঠে গেছে? বাপ মায়ের সামনে আমার বউ করতে তোর শরম করে না? আমাকে সময় তো তোর বাপের গুরুজনের সামনে আমার দিকে তাকাইও দেখতো না। আমার বউ কইয়া কথা কত দূরের কথা। আর এখন কত অসভ্য দেখি, বউয়ের গোলামি করে বিয়ের দিন না যাইতে। শায়দ হাত ধুয়ে পানি দিয়ে প্লেটে ধুয়ে দিয়ে বলল, না মা, আমার একটুও শরম করে না। কেন করে না জানো? কারণ অনামিকা আমার বউ। আমি তো পাশের বাড়ির কারো বউরে আমার বউ কইতেছি না, যারে কলেমা পইড়া বিয়ে করছি তারে কইতেছি। যতদিন বাইচা আছি, এক পৃথিবীর মানুষের সামনে চিৎকার করে কইতে পারমু অনামিকা আমার বউ। আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি। এটা অসভ্যতা না মা, এটা মানসিক শান্তি। কে কি করবে এতে, সেটা আমার চিন্তার বিষয় না। হালাল সম্পর্কে শান্তি তো এখানেই মা। রেজিনা বেগম আর হাসানুজ্জামান যেন বোবা হয়ে গেলেন ছেলের উত্তর শুনে। মুহূর্তে হাসানুজ্জামান মুখ থমথমে হয়ে গেল। রূপার সাথে মায়ের আচরণ ব্যাপক পরিবর্তন এসেছে। রূপাকে দেখলে সালমা খেকিয়ে ওঠে। এর মধ্যে দুবার সালমা রূপার বই খাতা পুড়িয়ে ফেলছে। রূপাকে ঘরবন্দি করে রেখেছে যাতে রূপা স্কুলে যেতে না পারে। হায়দা মেয়ের পক্ষে ছিলেন বলে রূপা এখনও লেখাপড়া চালিয়ে যাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? দিন দিন সালমার অবস্থার অবনতি দেখে সিরাজউদ্দৌলা সিদ্ধান্ত নিলেন মেয়েকে ঢাকা পাঠিয়ে দেবেন। এই মেয়েকে তিনি কিছুতেই বন্দি পাখির মতো খাঁচায় পুরে রাখবেন না। তার রূপা তার জীবনের শেষ বাজি। এই বাজিতে যদি হেরে যান, তবে বুঝে নেবেন বাবা হিসেবে তিনি ব্যর্থ। আর তাহলে এই জীবনের কোনো দাম থাকবে না তার কাছে। অনামিকা যাবার পর থেকে সালমা সবকিছু এলোমেলো হয়ে গেছে। কখনো খাওয়া, ঘুম, গোসল কোনো কিছুরই ঠিক নেই। রান্নাও করে না এখন আর। আপন মনে কথা বলে না রূপাকে সারাদিন গালিগালি করা ছাড়া আর করার মতো কিছুই নেই। সকালে উঠে রূপাকে রান্না চাপাতে হয়। মায়ের সাপ সাপান্ত শুনতে শুনতে রূপার ঘরের কাজ সামলে গিয়ে স্কুলের জন্য তৈরি হয়ে যদি মুহূর্তে ঠিক সেই মুহূর্তে সালমা ঝাঁপিয়ে পড়ে রূপার উপর। ক্রমে রূপার এসএসসি পরীক্ষার দিন ঘনিয়ে আসতে লাগলে রূপার ভয় বাড়তে লাগলো। পরীক্ষার দিন সকালে সালমা দা নিয়ে বারান্দায় এসে বসলো। দুই চোখ তার টকটকে লাল হয়ে আছে। রূপা সকালেই তৈরি হয়ে নিল। সিরাজ হায়দার গম্ভীর কণ্ঠে সালমাকে বলল, আজ আমার মাইয়ার পরীক্ষা দিবার যাইব। আজকের দিনে আমি কোনো ঝামেলা দেখতে চাই না সালমা। আজ যদি তুমি বেতাল করো তবে খুব খারাপ হইব। সালমা কি বুঝলো কে জানে? তবে সিরাজ হায়দারের কথা শুনে সালমা দা ফেলে দিয়ে ঘরে চলে গেল। মাকে এত সহজে শান্ত করা যাবে রূপা বুঝেনি। দুই চোখ ভরা অশ্রু নিয়ে রূপা পরীক্ষা দিতে গেল মিতা আর তার বাবার সাথে। রিস্কা বসে সিরাজ হায়দার মেয়েকে বলল, অপরূপা মা, আমি সিদ্ধান্ত নিছি তোর পরীক্ষা শেষ হওয়ার পর তোরে আমি ঢাকা পাঠাই দিব। তুই আমার শেষ ভরসা। হয় তুই আমার মুখ উজ্জ্বল করবি, আমার বাইচে থাকার শক্তি হবে, নয়তো তোর বড় দুই বোনের পথে হাঁটবি, আমার মৃত্যু পথযাত্রী বানাবি। রূপা চমকে উঠল, বলল, এসব কথা কেন বললেন বাবা? আমারে ভরসা করেন আব্বা। আমি আপনার ভরসার কিছু বৃথা যাইতে দিমু না। আমারে আপনি অবিশ্বাস কইরেন না আব্বা। শেয়াজাদার অশ্রু সজল চোখের দিকে তাকিয়ে রূপা সিদ্ধান্ত নিল, পথে যতই বাধা আসুক কিছুতেই সে থামবে না। দুই বোনের করা ভুলের পথে কিছুতেই হাঁটবে না। রূপা হলে পৌঁছে দিয়ে সিরাজ হায়দার নিজের দোকানে চলে গেলেন। দুপুরে মেয়ের পরীক্ষা যখন শেষ হবে, তার আগের মুহূর্তে আবার চলে গেলেন মেয়েকে নিয়ে আসতে। উচ্ছ্বাসিত মনে রূপা বের হলো। পরীক্ষা ভীষণ ভালো হয়েছে স্যার। বাবার সাথে বাড়ি ফিরে সিরাজ হায়দার আর রূপা দুজনে চমকে গেল। সালমা ঘরের বেড়া দেওয়া সব টিন কেটে ফেলেছে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে। উদ্ভ্রান্তের মতো বারান্দায় বসে আছে সালমা। রূপা ভীষণ ভয় পেল। সিরাজ হায়দার রাগ হতে গিয়েও হলো না। মনে পড়ে গেল এই মানুষটা একান্ত নিজের করে নেওয়ার জন্য কত কষ্ট, কত আঘাত হজম করেছেন। হৃদয়ের পুরোটা জুড়ে যার বসবাস, তার উপর কোনো রাগ করবেন? রাজকন্যা এনে মাটির ঘরে রেখেছেন। ধনীর দুলালিকে ২-৩ মাসে একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা তার ছিল না। অথচ সে সব সহ্য করে হাসি মুখে মেনে নিছে। আজ মানসিক আঘাতে সে যখন বিপর্যস্ত, তখন তার ভুলভাল কাজের জন্য তার উপর কিভাবে রাগ করবেন তিনি? সালমাকে হাত ধরে ঘরে নিয়ে গেলেন সিরাজ হায়দার। পাশের ঘরের বারান্দায় বসে থাকা সুরাইয়া বেগম আর সুরভি বেগম হাসি মুখ মলিন হয়ে গেল। ভেবেছিল বাড়িতে এসে এরকম অবস্থা দেখলে সিরাজ হায়দার রেগে সালমাকে ইচ্ছে মতো পেটাবেন, কিন্তু কই, কিছু হলো না। অন্তরার সাথে রানার সাথে খুব একটা ভাব হয়নি এখনো। তবে অন্তরা ভীষণ চেষ্টা করে রানার সাথে ভাব জমাতে। দিন দিন ছেলেটার উপর অন্তরার মায়া জন্মে গেছে। জুয়েল অফিস গেলে অন্তরা টুকটাক এটা সেটা বানিয়ে রানাকে খাওয়ায়। রানা অন্তরাকে ডাকে অন্তর বলে।
এত্তি অন্তর ভীষণ খুশি। তবে মাঝে মাঝে অন্তরা রানাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে বলে, মা বল না একবার আমায়, আমিও তো তোর মা, মা বল, মা বল। রানা খিলখিল করে হাসে অন্তরার কথা শুনে। রানা এবং অন্তরা দুজনের মধ্যে সম্পর্ক ভীষণ স্বাভাবিক। তবে স্বাভাবিক নয় জুয়েলের সাথে অন্তরার সম্পর্ক। কিছুতেই অন্তরা এখনো মেনে নিতে পারছে না জুয়েল তার সাথে মিথ্যে বলেছে। ঝড়ের আগে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়, তেমনি শান্ত হয়ে গেল হাসানুজ্জামান এবং রেজিনা। স্বামী স্ত্রী দুজনে মিলে ভেবে দেখলো রাগ দেখে ছেলের সাথে কাজ হবে না, উল্টো ছেলের কাছে দুজনে খারাপ হবে। তার চেয়ে বরং মধুর ব্যবহার করে ছেলেকে একে সৌদিতে পাঠাতে হবে। একবার ছেলেকে বাড়ির বাইরে করতে পারলে বাকিটা আর সমস্যা নেই। অনামিকা বাড়ি থেকে বের করা তখন 2 মিনিটের ব্যাপার। হঠাৎ করে শ্বশুর-শাশুড়ির ব্যবহার এরকম বদলে যাওয়া অনামিকা প্রথমে অবাক হলো। শাহেদ কিংবা অনামিকায় কেউ বুঝল না এর পিছনে লুকিয়ে থাকা উদ্দেশ্য। শাহেদ আড়তে যাবার সময় মাকে বলল, অনামিকাকে আমি লইয়া যাইতেছি মা, ওর কলেজে একটু কাজ আছে, কয়দিন পর ওর পরীক্ষা শুরু হবে। রেজিনা হাসি মুখে ছেলে আর বউকে বিদায় দিয়ে হাসানুজ্জামান কাছে এলেন। হাসানুজ্জামান তখন সিগারেটের শুকতান দিচ্ছেন। রেজিনা বিরক্ত হয়ে বলল, আপনি বিড়ি খাইতেছেন ওইদিকে, আপনার পোলা তো মহারানী ভিক্টোরিয়া লইয়া গেছে কলেজে, বউরে লেখাপড়া করব আপনার পোলাই। হাসানুজ্জামান সিগারেট শেষ করে বলেন, আর কয়টা দিন একটু সহ্য করে থাক, জানো না সবুরের ফল মিঠা হয়। কলেজের কাজ শেষ করে অনামিকাকে শাহেদ নিজের আড়তে নিয়ে গেলেন। তারপর দুপুরে মালিকের থেকে ছুটি নিয়ে দুজনে রিক্সা করে একটু ঘুরতে বেরোলেন। রিক্সায় এসে শাহেদ অনামিকাকে শক্ত করে ধরে রাখলেন। পরম নির্ভরতায় অনামিকা শাহেদের কাঁধা মাথা রাখলো। দুপুরে খেয়ে শাহেদ অনামিকার জন্য জামা কিনলেন, মায়ের জন্য শাড়ি, বাবার জন্য লুঙ্গি কিনলেন। ভেতরে প্রচণ্ড ক্ষোভ থাকার পরেও রেজিনা হাসি মুখে ছেলের থেকে এগুলো নিলেন। বাবা মাকে এরকম স্বাভাবিক ব্যবহার করতে দেখে শাহেদ নিশ্চিন্ত হলো। সপ্তাহখানেক পর খাবার খেতে বসে হাসানুজ্জামান আবারও কথা তুলল। তবে এবার আগের মতো রাগারাগি করার মতো বোকামো করলেন না। খেতে খেতে শান্তভাবে বললেন, এই আড়তে চাকরি দিয়ে কি আমাকেও পোষাইব শাহেদ? আমি এখন আগের মতো নাই, দিন দিন বয়স হইতেছে, কামকাজও করবার পারি না আগের মতো। তোর যদি একটা লাইন হইতো তাহলে আমি সব ছাইড়ে দিয়ে একটু বিশ্রাম নিতাম। আল্লাহ নাতি নাতনি দিলে তগো লইয়ে খেলাধুলা করতাম। লজ্জায় অনামিকার গাল লাল হয়ে গেল এই কথা শুনে। শাহেদ খেতে খেতে বলল, আমি চেষ্টা করতেছি আব্বা, ভালো একটা চাকরি আমি খুঁজতেছি, কিন্তু কইলে তো আর চাকরি পাওয়া যায় না, সময় লাগবে। রেজিনা হতাশা ভঙ্গিতে বলল, আমাকে জীবনটা এরকম দুঃখে কাটবে, আশেপাশে সবার পোলা বিদেশ দিয়া বছরের মাথায় পাকা ঘর তুলছে, আমি মনে হয় মরণের আগে নিজেকেও পাকা ঘরে একটা রাত ঘুমাতে পারলাম না, সেই ভাগ্য আমার হইব না। জীবন কাটাইলাম ভাঙা ঘরে, বেড়ার ফাঁক দিয়ে চাঁদের আলো দেখতে দেখতে জীবন যাইবে। শাহেদ কিছু বলল না। অনামিকার খুব খারাপ লাগলো শাশুড়ির আক্ষেপ শুনে। সিদ্ধান্ত নিল যেভাবে হোক শাহেদকে বিদেশ যাওয়ার জন্য রাজি করাবে সে। তুমি অপরূপা, চতুর্থ পর্ব।